আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস। 1949 সালের 15ই জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার, তিনি ভারতীয় সেনাপ্রধানের কাছে দায়িত্বভার অর্পণ করেছিলেন। সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায়, সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পড়ে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনায় আসে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। সো তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স থ্যান। তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন, ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7টা 6 পৌঁছেন, 7টা 18 থেকে 7টা 40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়েই আলোচনা হয়েছে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন 2 সাবেক কূটনীতিক ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন 2 কূটনীতিককে বলেন যে নির্বাচনকে
ঘিরে যেভাবে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছেন না, এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে। সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে, এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর, কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন, তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি, এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায়, তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন, এবং ট্রাম্পের কিন্তু সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্ক, এই সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গড় তুমি যেন দেখাচ্ছে, এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন, সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই, এবং তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেন না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন, তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরও বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে, এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি অ্যাশবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন, এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল নিঞ্চ ছিলেন। ব্রেন্ডাল নিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে, নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে। এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে যে ট্যারিফ এবং এনার্জি এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে, তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো এই বর্তমানে ইউনূসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে যে এই নির্বাচন কি হচ্ছে, যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচণ্ড চাপের মুখে ডক্টর ইউনূস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। তো দেখা যাক কি হয়।
আজ এ পর্যন্তই। এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন, তারও একটা কারণ, তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয়, যদি চরমপন্থার মধ্যে পড়ে যায়, তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যেসব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেকদিন আগে থেকে টার্গেট করে রেখেছে, নিশানা করে রেখেছে, সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে। কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার, স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ। বাংলাদেশে নির্বাচনের আগে বরাবরের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত তৎপর এবং চঞ্চল হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিনিধিদের যেমন তারা বাংলাদেশে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন, সরকারের কর্তা ব্যক্তি এবং নির্বাচনের অংশীদার পক্ষগুলোর সঙ্গে নানা আলাপ আলোচনায়, তেমনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মতো কর্মকর্তাকে ওয়াশিংটন ডেকে নিয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করিয়ে বার্তা পাঠানো হচ্ছে বাংলাদেশে। আবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের টেলি বৈঠক চলছে। সে কথাটিও এর আগে বলছিলাম যে এমনকি নয়া দিল্লিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কারো সঙ্গে এবং দিল্লি সহ দেশে বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হচ্ছে, টেলি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার প্রসঙ্গে। এই যে টেলি বৈঠকে ট্রাম্প প্রশাসন কতটা তৎপর তার একটা নমুনা মেলে যে শুক্রবার তারা বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের প্রধান নেতার সঙ্গে টেলি বৈঠক করেছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধিদের একজন জেমিসন গ্রিয়ার, তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও। বৈঠক কি শুধুই এই দুই পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে, নাকি ট্রাম্প প্রশাসন রাজনৈতিক পক্ষ বলতে গত কয়েক মাস ধরেই ক্রমাগতভাবে যে তিন পক্ষের সঙ্গে বাংলাদেশে আলোচনা চালিয়ে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ পক্ষকেও অন্তর্ভুক্ত করে এ আলাপ করেছে, সে প্রসঙ্গে আলোচনায় আসব। তবে তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার গুরুত্বপূর্ণ টেলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের তরফে ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়া হয় এবং সেখানে জানানো হয়, মানবজমিন পত্রিকার খবরে দেখছি শুক্রবার সকাল 9টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। যে শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের তরফে তারেক রহমানের সঙ্গে টেলি বৈঠক করেন তিনি হচ্ছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। আধা ঘন্টার ওই বৈঠকের শুরুটা ছিল নাটকীয়। মানবজমিন লিখছে, ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে, সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নাই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলি খবরের বৈঠকের খবর নিশ্চিত করেছেন মানবজমিনকে। এর খবর যেটা বলছিলাম বিএনপি মিডিয়া সেলের তরফে ফেসবুকেও দেওয়া হয়েছে। দেখেন, তারেক রহমান এই যে কবুল বলে দিলেন, মানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জানতে চাইলেন সরকার যে আলোচনা আমাদের সঙ্গে করছেন তাতে আপনি সম্মত কিনা, এবং তারেক রহমান বললেন কবুল কবুল কবুল। এটা অনেকটা ওই যে বিদেশে প্রবাসী ব্যক্তির সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ ছাড়া দুজনের যে এক রকমের দুজনেই কবুল বলে বিয়েতে সম্মত হয়ে যান, একটা চুক্তিতে সম্মত হয়ে যান, ব্যাপারটাকে অনেকটা তার সঙ্গে তুলনা করা চলে। কারণ মনে রাখতে হবে, এই যে সরকারের সঙ্গে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের সঙ্গে মার্কিন সরকারের আসলে কি ধরনের বাণিজ্য নেগোসিয়েশন চলছে সেটা সরকার কাউকে জানায়নি।
জুন জুলাই মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করলো পৃথিবীর প্রায় সকল দেশের ওপর, বাংলাদেশের পাল্টা শুল্ক আরোপ গিয়ে ঠেকেছিল 35%। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, বিভিন্ন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলেন। সেই আলাপে তিনি কোনো ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে যুক্ত করেন নাই। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এই আলাপে অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি কিংবা দর কষাকষিতে অভিজ্ঞ কোনো পক্ষের সঙ্গে কোনো পরামর্শ না করে খলিলুর রহমান চলে যান ওয়াশিংটনে। সেখানে গিয়ে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ফেরেন, সাফল্য নিয়ে আসেন। তিনি 35% পাল্টা শুল্ক যে আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন, সেটিকে 20% নামিয়ে আনেন। কিন্তু দেশে এসে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, যে দর কষাকষি হয়েছে, তার একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট হয়েছে। কাজেই কিসের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় পাল্টা শুল্ক আরোপ 15% কমিয়ে দিয়েছে, সে কথা কখনো ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষকে জানাতে পারবে না। মানে আমরা জানতে পারি সরকার বোয়িং বিমান কিনবে এক বহর, আমরা জানতে পারি সরকার চড়া দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে, কিন্তু আমরা জানতে পারি না যে এর চেয়েও বড় কোন অ্যাগ্রিমেন্ট, কোন বাণিজ্য চুক্তি, কোন মানে দর কষাকষিতে কি বিনিময় করে এসেছেন খলিলুর রহমান, যা তিনি এসে বলেন যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের অন্তর্ভুক্ত। এহেন নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়ে বিএনপি বা জামায়াতে ইসলামীকে সরকার কিছু জানিয়েছে ভাববার কারণ নাই। কারণ বিএনপি, জামায়াতে ইসলামী নানা সময় উদ্বেগ প্রকাশ করার পরেও বন্দরগুলো কি শর্তে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে এসব বিষয়ে যেমন ইউনূস সরকার কর্ণপাতও করে নাই কোনো রাজনৈতিক দলকে জানানোর বিষয়ে, তেমনি এই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়েও কিচ্ছু জানায় নাই। কিন্তু এখন তারেক রহমানকে যখন ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফোন করেছেন, উনি সাথে সাথে বলেছেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতেই আমাদের সম্মতি রয়েছে। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই জেমিসন গ্রিয়ার। তার মানে তারা কোনো একটি পক্ষকে, মানে বিএনপির তারেক রহমানকেই তারা প্রধানমন্ত্রী করতে চান তা না দেখে কোন পক্ষ নেগোসিয়েশনে কি দেবে সেটা একরকমের বিবেচনা করছে। কারণ বিশেষ করে একদম চোখের সামনে ভেনেজুয়েলার ঘটনা ঘটবার পর এটা পরিষ্কার যে মার্কিন প্রশাসনের, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আগ্রহের বিষয়, স্বার্থের বিষয়। মানে বাণিজ্য ছাড়া তাদের মাথায় কিছু নাই। এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন, তারও একটা কারণ, তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয়, যদি চরমপন্থার মধ্যে পড়ে যায়, তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যেসব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেকদিন আগে থেকে টার্গেট করে রেখেছে, নিশানা করে রেখেছে, সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে। কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার, স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও কিন্তু যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কথা বলেছেন। তাদের মধ্যে বৈঠকটা হয় শুক্রবার দুপুরে। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সেই বিষয়টি জানানো হয়েছে। এই বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একা বসেন নাই, তিনি সেই বৈঠকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানকেও। এবং সেই পোস্ট থেকে জানা যায় যে জেমিসন গ্রিয়ারের সঙ্গে এর পাশাপাশি বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক অ্যামিলি অ্যাশবি, আর যেটা বলছিলাম আমিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানও। এখন সেই বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান একদিকে রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা যে নিজ উদ্যোগে এমন একটা আলাপের উদ্যোগ নিয়েছেন, এবং তারপর তিনি পারস্পরিক শুল্ক
শুল্কহার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে রাষ্ট্রদূত গ্রিয়ার যে তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহেও তিনি ব্যক্তিগত উদ্যোগে, এই জেমিসন গ্রিয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কহার বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান, সেজন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মানে এখানেও এই একই ঘটনা ঘটলো। ডাক্তার শফিকুর রহমান বললেন যে শুল্কহার বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যা আলোচনা চালিয়েছে, এমনকি গত সপ্তাহেও তিনি সেখানে ছিলেন, সেখানে আরেক দফা এই বিষয়ে আলোচনা হওয়ার কথা, যা দিয়েছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টে দিয়েছেন, তারা কিচ্ছু জানেন না। কিন্তু জামায়াতের আমিরও বললেন কবুল কবুল কবুল, তিনিও রাজি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনূস সরকার ঠিক যা দিচ্ছে সেটাই দিয়ে যেতে তারাও সম্মত। তবে জামায়াতের আমির অন্তত কিছু হোমওয়ার্ক করেছিলেন এবং তারা যে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জেনে শুনে আলাপে বসে আলোচনা এগিয়ে নিতে চেয়েছেন, এটা অন্তত একরকম প্রমাণ করতে চেয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে। এবং সে কারণে সেখানে দেখবেন ডাক্তার শফিকুর রহমান বলছেন পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ও বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় ও শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। কিন্তু মনে করিয়ে দেই, ডাক্তার শফিকুর রহমান কেন বাংলাদেশের কেউ জানেন না ওই দ্বিপাক্ষিক চুক্তিতে খলিলুর রহমান কি শর্ত দিয়ে এসেছেন। জামায়াত আমির এছাড়াও বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। এখন ট্রাম্প প্রশাসন যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, স্থিতিশীল সরকার, এসব কারণে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওই প্রশাসনের এবং যারা কিনা এই দক্ষিণ মধ্য এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন, সেই কর্মকর্তারা যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নানা পর্যায়ে আলাপ করছেন কিংবা ইউনূস সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন, নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকেও এমন একটা ইতিবাচক মনোভাব আশা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে। এখন দেখেন 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে এর আগে কয়েক বছর ধরে ব্যাপক বিনিয়োগ করে গেছে, এমনকি ট্রাম্প নিজে এসেও বলেছেন যে ইউএসএআইডির মাধ্যমেও কত মিলিয়ন ডলার বাংলাদেশের বিভিন্ন সংগঠনকে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করা হয়েছে, কিংবা পিটার হাসের যে চঞ্চলতা, ওগুলো মাথায় রাখলে ওই যে শেখ হাসিনা বারবার বলতেন যে তিনি যদি বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপন করতে দিতেন কিংবা পুরো বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলো মার্কিন কোম্পানিগুলোকে দিয়ে দিতে রাজি হতেন, তাহলে তার ক্ষমতায় থাকা সুবিধা হতো এবং তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকারও এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে অগ্রাধিকার, সে বিষয়ে আপনি যদি ইন্টারনেটেই সার্চ করেন স্পষ্টভাবে দেখবেন একদিকে তারা যেমন এই পুরো অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে আনতে ভারতকে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে, অন্যদিকে তারা মনে করে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করা না গেলে এই ভারত মহাসাগর অঞ্চলকে কখনো তারা চীনের প্রভাব বলয় মুক্ত করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না। 2024-এর নির্বাচনটার আগেও আওয়ামী লীগ প্রায় কথা দিয়ে ফেলেছিল যে মার্কিন কোম্পানি এক্সন মোবিল, যারা কিনা যে বঙ্গোপসাগরের 26টি ব্লক, মানে আওয়ামী লীগ সরকার যে 26টি ব্লক নির্ধারণ করেছিল তেল গ্যাস অনুসন্ধানে, 26টি ব্লকেই তারাই অনুসন্ধান করবে, তারাই তেল গ্যাস আহরণ করবে, এই প্রস্তাব নিয়ে তারা কিন্তু তখন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছিল এবং মার্কিন সরকার ধারণা করছিল যে অমন একটা দুর্বল নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার হয়তোবা মার্কিন কোম্পানিকে ওই পুরো বঙ্গোপসাগরে এই তেল গ্যাস আহরণ এবং অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিতে রাজি হয়ে যাবে।
কিন্তু 2024-এর নির্বাচনটা সেরে ফেলার পর 2024-এর মাঝামাঝি থেকে আওয়ামী লীগ সরকার আবারও একটা বৈশ্বিক দরপত্র আহ্বান করে বসে এবং পরিষ্কার করে যে তারা কিছুতেই একটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, যারা কিনা এই তেল গ্যাস আহরণের নামে জায়গায় জায়গায় সমুদ্রের বিভিন্ন দেশের সমুদ্র সীমায় নজরদারি প্রতিষ্ঠা করে, নিরাপত্তা প্রতিরক্ষা কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে, এমন একটি দেশকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিতে প্রস্তুত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও নিশ্চিতভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার ক্ষেত্রেও এখনো আলাপ আলোচনা চালিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষগুলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যে কোনো কিছু দিয়ে দিতে প্রস্তুত, বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই যখন বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলোর জন্যও এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে যে কোনো কিছু দিয়ে দিতে তাদেরকে প্রস্তুত থাকতে হবে, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের যত আলাপ, সে আলাপেও এই বাণিজ্য সুবিধার বিষয়গুলো আলোচিত হচ্ছে, তা একরকম নিশ্চিত। আওয়ামী লীগকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে তাদেরকেও কোনো কোনো বিষয়ে কবুল 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 বলতে একরকমের রাজি হতে হবে, না হলে দেশে ফেরার পথটা নিশ্চিতভাবেই আরও সংকুল হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য।